ইরানের কথা ভাবলে কি মনে হয়? প্রাচীন সভ্যতা, তাই না? এটা বিশ্বের সেই সব জায়গার মধ্যে একটা, যেটা হাজার হাজার বছর ধরে নানা বিদেশি আক্রমণের পরেও নিজের ভাষা, সংস্কৃতি আর পরিচয়কে কিন্তু ঠিকই টিকিয়ে রেখেছে। তো চলুন আজ আমরা ইরানের এই বিশাল ইতিহাসকে একটু অন্যভাবে দেখি। ভাবা যাক আমরা যেন একজন প্রাচীন ইতিহাসবিদ, যে কিনা একটা দীর্ঘমেয়াদী প্যাটার্ন বা নকশা বোঝার চেষ্টা করছে, আর সেটা হলো শাসন ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। দেখুন, কোনো সাম্রাজ্যই তো চিরস্থায়ী নয়, তাই না? কিন্তু কিছু প্রশাসনিক ধারণা, কিছু কাঠামো সময়ের পরীক্ষায় ঠিকই পাশ করে যায়। চলুন তাহলে এই ঐতিহাসিক ধাঁধার গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করার চেষ্টা করি ইরানের এই দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থার মূল ভিত্তিটা আসলে কি ছিল। ইরানের আসল রূপান্তর কিন্তু শুরু হয়েছিল হাকমানেশি সাম্রাজ্যের হাত ধরে। তারা যে শুধু একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল তা কিন্তু নয়, বরং তারা এমন এক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিল যার প্রভাব, যার প্রতিধ্বনি পরের হাজার হাজার বছর ধরে শোনা গেছে। এই কথাগুলো মহান সাইরাসের। তিনি যখন কোনো অঞ্চল জয় করতেন, সেখানকার মানুষের ধর্ম, ঐতিহ্য বা রীতিনীতিতে হাত দিতেন না। যেমন ধরুন, ব্যাবিলন জয়ের পর তিনি নির্বাসিত ইহুদিদের নিজেদের দেশে ফিরে যাওয়ার আর তাদের উপাসনালয় আবার তৈরি করার সুযোগ দিয়েছিলেন। তার এই সহনশীলতার নীতিটা সত্যি বলতে সেই সময়ের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। তো সাইরাসের এই দারুণ নীতিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার পরের শাসক প্রথম দারিউস। বলা যায় তার সময়েই সাম্রাজ্যটা একেবারে শীর্ষে পৌঁছেছিল, আর তখনই এই অসাধারণ প্রশাসনিক ব্যবস্থাগুলো পুরোপুরি চালু হয়। আচ্ছা ভাবুন তো একবার, সত্র মানে প্রাদেশিক গভর্নররা বিশাল বিশাল এলাকা শাসন করছে, বিশাল রাজকীয় সড়ক যা কিনা যোগাযোগ ব্যবস্থায় রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল, আর ছিল একটা স্ট্যান্ডার্ড কর ব্যবস্থা যা পুরো সাম্রাজ্যকে আর্থিকভাবে দারুণ স্থিতিশীল রেখেছিল। সত্যি বলতে কি, এই মডেলটাই ছিল ভবিষ্যতের শাসকদের জন্য একটা নিখুঁত ব্লুপ্রিন্ট। হাকমানেশি সাম্রাজ্য তো একসময় শেষ হয়ে গেল, কিন্তু তাদের তৈরি করা প্রশাসনিক কাঠামোটা কিন্তু হারিয়ে যায়নি। বরং এর পরের রাজবংশগুলো এই মডেলটাকে নিজেদের প্রয়োজন মতো গ্রহণ করেছে বা কিছুটা বদলে নিয়ে ব্যবহার করেছে। চলুন দেখি এই ব্যাপারটা ঠিক কিভাবে ঘটলো। এরপর আমরা দুটো একদম ভিন্ন ধারার শাসন ব্যবস্থা দেখতে পাই। একদিকে ছিল পার্থিয়ানরা, যারা রোমানদের বেশ শক্ত প্রতিপক্ষ ছিল। তারা চালাতো একটা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, যেখানে স্থানীয় অভিজাতদের হাতে অনেক ক্ষমতা ছিল। আর অন্যদিকে ছিল সাসানীয়রা। তারা কিন্তু সেই পুরনো হাকমানেশি মডেলের দিকেই ফিরে যায়, মানে একটা অত্যন্ত কেন্দ্রীভূত রাষ্ট্র তৈরি করে, জরোয়াস্ট্রিয়ানিজমকে রাষ্ট্রধর্ম বানায় আর পারস্যের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু সাসানীয়দের এই গৌরবও চিরস্থায়ী হলো না। পশ্চিমে রোমান আর পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে যে লম্বা আর রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, তাতে তারা অর্থনৈতিক এবং সামরিকভাবে একদম দুর্বল হয়ে পড়েছিল। আর ঠিক এই দুর্বলতার সুযোগেই আরব থেকে এক নতুন শক্তির উত্থান হয়। সাসানীয় সাম্রাজ্যের পতনের পর ইরান কিন্তু একের পর এক বিদেশি শক্তির অধীনে শাসিত হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? শাসকরা বদলে গেলেও পারস্যের সেই প্রশাসনিক সংস্কৃতি আর কাঠামো প্রায় আগের মতোই ছিল। এটা আসলে ধ্বংসের গল্প নয়, বরং টিকে থাকার এক অসাধারণ কাহিনী। এই ধারাটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? প্রথমে আরবরা ইরান জয় করে ইসলাম ধর্মের প্রচলন করলো। এরপর এলো সেলজুক তুর্কিরা। তারা শাসক হিসেবে তুর্কি হলেও পারস্যের সংস্কৃতি আর প্রশাসনকেই পুরোপুরি গ্রহণ করে নিল। এমনকি মঙ্গলদের মতো বিধ্বংসী শক্তিও সময়ের সাথে সাথে পারস্যের শাসন ব্যবস্থা আর ইসলাম ধর্মকে আপন করে নেয়। ব্যাপারটা অনেকটা এমন যে বিজয়ীরাই যেন সাংস্কৃতিক আর প্রশাসনিকভাবে বিজিত হয়ে যাচ্ছিল। এক কথায় বলতে গেলে পারস্য সভ্যতাটা ছিল অনেকটা স্পঞ্জের মতো। বাইরের প্রভাবকে সে শোষণ করে নিজের অংশ বানিয়ে নিত। মানে শাসকের জাতি বা ধর্ম যাই হোক না কেন, পারস্যের প্রশাসনিক কাঠামো আর তার গভীর সাংস্কৃতিক পরিচয়টাই সবসময় বিজয়ী হয়েছে। চলুন এখন আমরা একটু আধুনিক যুগে প্রবেশ করি। কাজার রাজবংশের সময় ইরান দুটি বড় ইউরোপীয় সাম্রাজ্যের ক্ষমতা লড়াইয়ের মাঝে আটকা পড়ে। আর এই বাইরের চাপটাই প্রথমবারের মতো ইরানের হাজার বছরের পুরনো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দেয়। 19 শতকের দিকে রাশিয়া দক্ষিণ দিকে এগোতে চাইছিল, আর ওদিকে ব্রিটেন তার ভারতীয় সাম্রাজ্যকে রক্ষা করতে ব্যস্ত ছিল। ফলে ইরানকে নিজেদের প্রভাবের মধ্যে আনার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়। ইরানকে যদিও সরাসরি উপনিবেশ বানানো হয়নি, কিন্তু এই গ্রেট গেমের কারণে তার সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর দেশের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। এই বছরটা ইরানের ইতিহাসে একটা মাইল ফলক। কেন? কারণ বিদেশি হস্তক্ষেপ আর দুর্বল রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভটা শেষ পর্যন্ত একটা বিপ্লবের রূপ নেয়। এই সাংবিধানিক বিপ্লব, এটা ইরানের হাজার বছরের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ছিল। মানে প্রথমবারের মতো দেশের সাধারণ মানুষ দাবি তুলল যে শাসকের ক্ষমতা আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকতে হবে। এটা ছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের ধারণার একেবারে উল্টো একটা ব্যাপার। 20 শতকটা ছিল ইরানের জন্য খুবই অস্থির একটা সময়। সাংবিধানিক বিপ্লবের যে আকাঙ্ক্ষা তা পুরোপুরি সফল হয়নি, আর দেশটা একটা নতুন শাসন ব্যবস্থার খোঁজে রীতিমতো এক রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল।
প্রথমে রেজা শাহ ইরানকে আধুনিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির চাপে তাকে ক্ষমতা ছাড়তে হয়। এরপর তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় আসেন। তিনিও প্রথমে কিছুটা চাপের মধ্যে থাকলেও 1953 সালে CIA সমর্থিত একটা অভ্যুত্থানের পর তিনি নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে যান এবং আমেরিকার খুব ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন। ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়, কি এক ঐতিহাসিক পরিহাস। 1971 সালে শাহ পার্সোপোলিসের ধ্বংসাবশেষে গিয়ে বিশাল এক জমকালো অনুষ্ঠান করলেন। কিসের জন্য? পারস্যের 2500 বছরের রাজতন্ত্র উদযাপনের জন্য। কিন্তু আসল ব্যাপার হলো তার নিজের শাসনের ভিত্তিটাই তখন একদম নড়বড়ে হয়ে গেছে, আর তার ফল ঠিক 8 বছরের মাথায় সেই রাজতন্ত্রের পতন ঘটল, একেবারে শেষ। বিপ্লবের পর একটা গণভোট হলো, আর তার ফলাফল ছিল একদম পরিষ্কার। ইরানের মানুষ বিপুল ভোটে রাজতন্ত্রকে বাতিল করে একটা ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিল। বলা যায় এটা ছিল 1000 বছরের একটা শাসন ব্যবস্থার নাটকীয় সমাপ্তি। তাহলে দেখুন, হাকমানিশি সাম্রাজ্যের প্রশাসনিক মডেল থেকে শুরু করে ইসলামিক প্রজাতন্ত্র পর্যন্ত ইরানের শাসনের ইতিহাসটা আসলে অনেক দীর্ঘ আর জটিল। এই লম্বা পথ পাড়ি দেওয়ার পর প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে সভ্যতা নিজেকে হাজার হাজার বছর ধরে রাজতন্ত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করেছে, তার ভবিষ্যতের পথটা ঠিক কেমন হবে? এর উত্তরটা এখনো লেখা হচ্ছে।